তাহলে আমাদের কি কোনো জানের মালের মূল্য নাই? আমাদের অবস্থাটা দেখছেন আপনারা একটু? এটা কি আমাদের শাস্তি দিচ্ছেন আপনারা? আমরা কি আমাদের কি বিমানে টাকা কি কম নিছেন না আমাদের কাছে পেমেন্ট পাবেন? আপনি সাধারণ পাবেন, আমাদের কোনো জান নাই না। এটা কি হচ্ছে? আচ্ছা ম্যাডাম আমরা আসি। বাংলাদেশের সর্বপ্রথম দুর্নীতি এবং অলাভজনক একটা প্রতিষ্ঠানের নাম যদি সর্বপ্রথমে আমরা বলি, সেটা হলো বাংলাদেশ বিমান। এই বাংলাদেশ বিমানের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত আমরা শুনি নাই এটা একটা লাভজনক প্রতিষ্ঠান। কিন্তু আশ্চর্যজনক হলো সত্য, ফ্যাসিবাদ বলেন, স্বৈরশাসন বলেন, যে সরকারি যে রাজনীতি দলই বা যে রাজনীতিবিদই যখনই যে ক্ষমতায় আসছেন, বাংলাদেশ বিমানের পরিবর্তন কোনো কিছু হয় নাই। বাংলাদেশ বিমানের যেমন যাত্রী সেবার মান উন্নয়ন হয় নাই, তেমন লসও পুষিয়ে আনার মতন কোনো ব্যবস্থা কেউ কখনো নেয়নি। আজও পর্যন্ত একই অবস্থায় চলতেছে। বিমান একটা যান্ত্রিক জিনিস, এটা আকাশে উড়ার সময় যান্ত্রিক ত্রুটি হতেই পারে, কোনো সমস্যা থাকতেই পারে, কোনো কারণে কোনো নির্দিষ্ট জায়গা থেকে অনির্দিষ্ট জায়গার মধ্যে অবতরণ করাইতে পারে, এটা কোনো দোষের কোনো ব্যাপার না। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে বিমানের যে কর্তৃপক্ষ আছেন তার দায়ভারটা কি? আমাদের বাংলাদেশ বিমান পরিচালনা করার জন্য হাজার হাজার কর্মচারী কর্মকর্তা, বড় বড় অফিসার নিয়োগ করা আছে, বলাকা ভবন তৈরি করা আছে, সেখানে তাদের এয়ার কন্ডিশন ঠিকই চলতেছে, গাড়ির তেলের পয়সা ঠিকই চলতেছে, টাই শুট কুট পরে অফিসাররা বাবু সাহেবের মতন তারা অফিসে আসতেছে, তাদের বিলাসবহুল জীবন যাপন করার সুযোগ পাচ্ছে। কিন্তু মাঝখানে থেকে লস হচ্ছে কে? বাংলাদেশ বিমান। বাংলাদেশ বিমান যদি লসের মধ্যেই পড়ে, তাহলে তারা বেতন ছাড়া তো চলার কথা, তারা বেতন তো ঠিকই পায়। তাহলে তাদের যদি বা একটা বিমান লস হওয়ার কারণে তাদের সবকিছু সঠিকভাবে চলতে পারে, তাহলে যাত্রী সেবা নিয়ে তাদের এত অনীহা কেন? আমার প্রশ্ন হচ্ছে সেটা। আন্তর্জাতিক হিসাবে আমি যখন একজন যাত্রী, অর্থাৎ আমরা বিদেশে বিভুয়ে অভাবে অনটনে সুখে দুঃখে আমরা মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসী থেকে আমরা যখন অর্থ উপার্জন করি, আর সেই অর্থ উপার্জন করে পরিবারকে দূরে রেখে 2-1 বছর পর দেশে আসার যখন চেষ্টা করি, তখন আমরা বিমানের কোনো আশ্রয় নেই টিকিট কাটার জন্য। সে টিকিটের মধ্যে সিন্ডিকেট। এখন আগের তুলনায় টিকিটের দাম 60-70 ভাগ মানে বাইরে গেছে। সেটা নিয়ে তো প্রতিবাদ করার কেউ নাই, দেখারও কেউ নাই, চলছে তো চলছেই। তারপরে সেই আমরা যখন আন্তর্জাতিকভাবে যখন আমরা একজন যাত্রী বিমানে উঠি, আন্তর্জাতিক নিয়মে আছে 1 ঘন্টার উপরে যদি নির্দিষ্ট সময় থেকে একটা বিমান জার্নিতে ডিলে হয়, তাহলে যাত্রীদের সেবা দিতে হয়, থাকার জায়গা দিতে হয়, হয়তো খাওয়ার ব্যবস্থা করতে হয়, তাদের নিরাপদ স্থানে থাকার বসার জায়গার ব্যবস্থা করতে হয়। এটা বিমান কর্তৃপক্ষ কর্তৃক করা কথা। কিন্তু আমাদের বাংলাদেশ বিমানের ব্যাপারে সেটা সম্পূর্ণ উল্টো। এই যে মাত্র কয়েকদিন আগে যে কোনো কারণেই হোক বাংলাদেশের একটা বিমান ভারতের নাগপুর বিমানবন্দর অবতরণ করাইছেন, তাতে কোনো সমস্যা নাই, যান্ত্রিক ত্রুটি থাকতে পারে, তাও কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো যে এই যাত্রীদের মধ্যে শিশু আছে, মহিলা আছে, বৃদ্ধা আছে, অসুস্থ লোক আছে, তাদের নিরাপত্তার জন্য, তাদের বিশ্রামের জন্য, তাদের খাওয়া দাওয়ার জন্য যে বাংলাদেশ কর্তৃপক্ষ কর্তৃক খোঁজ খবর নেওয়া, তাদের সবকিছু যা কিছু দরকার বা তাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া, সেটা কিন্তু তারা করতে ব্যর্থ হয়েছে। কতটা ব্যর্থ হয়েছে এই ভিডিও ক্লিপটা আপনারা একটু দেখেন, দেখার পর আপনারা বুঝতে পারবেন যে কথাগুলো আমি সত্য বলছি না মিথ্যা বলছি। শুনেন এই মহিলা কি বলছে। কি কাজ আপনাদের? আমাদের কাজ। তাহলে এখানকার রানওয়ের কাজ। আমাদের কি কোনো জানের মালের মূল্য নাই? আমাদের অবস্থাটা দেখছেন
আপনারা একটু? এটা কি আমাদের শাস্তি দিচ্ছেন আপনারা? আমরা কি আমাদের কি বিমানে 1 টাকা কি কম নিছেন? না আমাদের কাছে পেমেন্ট পাবেন? আপনি সাধারণ পাবেন। আমাদের কোনো দাম নাই না। এটা কি হচ্ছে? আচ্ছা ম্যাডাম আমরা আসি বলে এই যে আপনাদের সিনিয়র কেন? স্টাফকে দেখেন এখানে সিনিয়র স্টাফ কোথায়? দেখেন কালকে থেকে আজকে পর্যন্ত তাহলে আমাদের কেন কোনো উনি খোঁজই আমাদের নেয় নাই। যাচ্ছে? কোনো কালকে থেকে এই পর্যন্ত কোনো খোঁজ খবর কোনো কিছু নিচ্ছে না বাংলাদেশ বিমানে। 8:30টায় ফ্লাইটের কথা, সেখানে 9:40 এখানে বিমান ছাড়ার পরে এখানে এসে নাগপুরে ল্যান্ড করছে। বলছে যে ওয়েদারের সমস্যা, কোনো ওয়েদারের সমস্যা না, আগুন জ্বলছে তার জন্য এখানে ল্যান্ড করার পর থেকে কালকে থেকে এই পর্যন্ত কোনো আমাদের খোঁজ খবর নেয় না। আমার বিমানের যাত্রীরা প্রচন্ড পরিমাণে অসুস্থ, তারপরে কোনো খোঁজ নাই খবর নাই। কেন এখন এখানে 2 ঘন্টা কেন ল্যান্ড করবে? কি কারণটা কি? কোন ধরনের কোনো ধরনের সুযোগ সুবিধা নাই, কোনো ধরনের সুযোগ সুবিধা নাই। আমরা কি মানুষ না? খেতেও দেয় নাই, খেতেও দেয় নাই। আমরা প্রবাসী বলে কি তাই বলে আমাদের সাথে এরকমটা হবে? আমাদের বাচ্চা কাচ্চা পরিবার আমরা এখানে আসি পরিশ্রম করে, আমাদের কি কোনো দাম নাই? কেন বাংলাদেশে কি দায়িত্ব সরকারের কোনো কর্তৃত্ব নাই? ডক্টর উনিস কি করতেছে উনি? কেন এরকম করতেছে আমাদের সাথে? আমাদের পরিবারের সাথেও যোগাযোগ করতে পারতেছি না, এখানে না ওখানে না, কোনো খোঁজও নেয় নাই। কোনো ধরনের না। এয়ারপোর্টে বসে রাখছে। আরে বাচ্চা অসুস্থ, মেয়ে মানুষ অসুস্থ, এই দেখেন আমার অবস্থা, আমার কি কি অবস্থা দেখেন আমার। প্রত্যেকটা যাচ্ছে, প্রত্যেকটা কেন এই ধরনের হবে? এই যে এখানে প্রতিটা যাত্রী এবং এই যে আমার ভাইয়েরা আছে বোনেরা আছে, আমরা গতকাল রাতে ওনারা খবর নিউজ করাইছে বাংলাদেশে, আপনাদের কি ওনারা বলছে? কি বলছে পাওয়ার ব্যাংকের কোনো পাওয়ার ব্যাংকের সমস্যা নাই, এটা হচ্ছে প্লেনের সমস্যা, প্লেনে পাখায় আগুন লাগছে। তখন বলছে এদের উপর মহলে বলছে যে এখানে আগুন লাগছে, তখন বলে আপনি যে নেল পালিশ দেন, এটা আমি নিজ কানে শুনেছি। বলতেছে আপনি নেল পালিশ দেন। আর আগে একজন ইয়ার হোস্টেল বলছে, সে বলতেছে এখন যদি এখানে নাগপুর ল্যান্ড না করি তাহলে আমরা আকাশেই মারা যাব। আপনারা দেখেন এখান থেকে কোথাও কোনো আগুনের ফুলকি দেখা যাচ্ছে কিনা ম্যাম? এটা বলছে ওখান থেকে, আপনারা দেখেন জানলা দিয়া, কিন্তু বলছে পাওয়ার ব্যাংকের। এখানে আমরা গতকালকে ফ্লু করছি বাংলাদেশ থেকে দুবার উদ্দেশ্যে BG347। যা হোক, আমি নিজে খেলা দেখার জন্য দুবাই যাইতেছিলাম, খেলা তো দূরের কথা, খেলা কিছু দেখতেই পারবো না। শুনলেন তো উনি কি বলছেন? বিমানে ঘোষণা দিছে একরকম এবং যাত্রী বলতেছে আরেক রকম। কিন্তু তা যাই হোক, আমার কাছে কথা হলো, বাংলাদেশের সরকার কে আছে, কে কিভাবে করতেছে সেটা আমাদের জানার দরকার না। প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিজস্ব একটা কর্তৃপক্ষ আছে যিনি এগুলির তত্ত্বাবধান করে থাকেন। তাহলে আমাদের যাত্রীদের যে কোনো সমস্যার জন্য যে বিমান কর্তৃপক্ষ দ্বারা আমাদের যে সেবা পাওয়ার কথা, সেই সেবাটা আমরা কেন পাচ্ছি না? আমরা কি আপনাদের টাকায় চলি? বরঞ্চ আমাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রার কারণে আপনারা চলেন, আপনারা বিলাসবহুল জীবনযাপন করেন, আপনারা এসির মধ্যে অফিসে থাকেন, আপনারা গাড়িতে যান, আপনাদের কোনো কিছুর সমস্যা নাই। তাহলে যত সমস্যা আমাদের যাত্রীদের কেন হবে? আমরা টিকেটে নির্ধারিত মূল্যের চাইতেও অনেক বেশি মূল্য দিয়ে আমরা টিকিট কাটতেছি। আমরা তো ফ্রি আসি নাই, আমরা তো আপনাদের কাছ থেকে কোনো করুণার পাত্র না। আপনারা আমাদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছেন, কিন্তু আপনারা বিলাসবহুল জীবনযাপন করতেছেন, বিলাসবহুল লাইফ মেনটেন করতেছেন, অফিসে আইসে সবকিছু ভালো পাচ্ছেন, কিন্তু আমাদের সেবা দিতে যায় আপনাদের কেন কার্পণ্যতা? বাংলাদেশ বিমানের কর্তৃপক্ষের প্রতি আমি অনুরোধ করব যে যদি আপনারা আপনাদের এই যাত্রী সেবা নিশ্চিত করতে না পারেন, বিমানের লস আপনারা তুলে আনতে না পারেন, তাহলে আপনারা সেই ডিপার্টমেন্টে চাকরি করেন না। এটা তো আপনার ব্যর্থতা। আপনি একদম যোগ্য ব্যক্তি হিসাবে যখন আপনাকে ক্ষমতায় বসানো হয়, কার ইশারায়, কার কারণে আপনি এটা পারছেন না সেটা বড় কথা না, আপনি যে ব্যর্থ সেটাই তো প্রমাণিত হয়। আপনার পুরা স্টাফ বলাকা ভবনে এই যে বাংলাদেশ বিমানের জন্য হাজার হাজার কোটি কোটি টাকা খরচ হচ্ছে, কাদের টাকা? আমাদের রক্তে উপার্জিত টাকা।
আমাদের মাথার ঘাম পায়ে ফেলানোর টাকা পয়সা। আমরা প্রবাসীরা যদি বাংলাদেশে টাকা না পাঠাই, আপনারাই বলেন বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি বন্ধ হয়ে যাবে। আমরা যারা শ্রমিক আছি, আমরা যারা কৃষক আছি, গার্মেন্টস শ্রমিক আছি এবং আমরা যারা প্রবাসী আছি, তারা আমরা আপনাদের মতন বিলাসবহুল জীবন বহন করি না। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ। আমাদের এই খেটে খাওয়া ঘামে ঝরা মানুষের পয়সায় তিলে তিলে আপনাদের সমস্ত কিছু চলে। তাহলে আমাদেরকে সেবা দিতে আপনাদের কুণ্ঠিত কেন? আপনারা কেন যেই ক্ষমতায় আছেন তাই শুটকুট পরে সকালবেলা অফিসে আসেন, বাড়িতে যান, পরিবারের সবাই গর্ব করে বলে আমার বাবা অমুক অফিসার, আমার স্বামী অমুক অফিসার, কিন্তু তার স্বামী তার বাবা যে কি দায়িত্ব পালন করতেছে সেটা কি পরিবাররা কেউ জানে? আমি বিমান কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করব, আপনি যদি সত্যি ব্যর্থ হন বিমান পরিচালনা করতে, যাত্রী সেবা নিশ্চিত করতে এবং তাদের নিরাপত্তা দিতে, আপনি ক্ষমতা ছেড়ে দিন, আপনার পদ ছেড়ে দিন। আপনি কে ইশারায় কার ইশারায় আপনি করতে পারছেন না সেগুলো আমাদের শোনার দরকার নাই। আপনি যে পুরোপুরি অক্ষম সেটাই তার প্রমাণ হয়। আমাদের বাংলাদেশ জন্মের পর থেকে বাংলাদেশ বিমানের সার্ভিস নিয়ে আমরা বিভিন্ন বিতর্ক শুনতেছি, বিভিন্ন কথাবার্তা শুনতেছি, আজও পর্যন্ত এটার কোনো সুরাহা হলো না। কিন্তু কেন হলো না? আগে জানতাম ফ্যাসিবাদ ছিল, আগে জানতাম সৌর শাসক ছিল, আগে জানতাম সবকিছু ছিল, কিন্তু ফ্যাসিবাদের ভিতরেও যে ফ্যাসিবাদ, স্বৈর শাসকের ভিতরেও যে স্বৈর শাসক, এইটা বাংলাদেশ বিমান প্রমাণ করে দিল। অর্থাৎ একটা দেশের রাষ্ট্র পরিচালনায় যত ভালো ব্যক্তি থাকুক না কেন, প্রত্যেকটা নির্দিষ্ট প্রতিষ্ঠানে যদি সৎ এবং নিষ্ঠা এবং কর্মঠ কোনো ব্যক্তি না থাকে, কোনো দায়িত্বশীল কোনো ব্যক্তি না থাকে, তাহলে কোনো প্রতিষ্ঠানই সুন্দর হওয়া সম্ভব না। আমি সারা বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে আমি একটাই প্রশ্ন রাখবো, আমরা যে প্রবাসীরা আজকে মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ উপার্জন করে আমরা বাংলাদেশে পাঠায় বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি আমরা বাড়াইতে সক্ষম হচ্ছি, তার বিনিময়ে কি আপনাদের কাছ থেকে আমরা এই অবহেলা পাবো? আমরা যদি এই রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেই, পরিস্থিতি অনেক খারাপ হয়ে যাবে। আমরা প্রবাসীরা চাই না এমন কিছু করতে, কিন্তু দায়িত্বে যিনি আছেন তার প্রতি আমার অনুরোধ থাকবে, তদন্ত সাপেক্ষে সম্পূর্ণ ভাবে অনুসন্ধান করে এটার জন্য দায়ী ব্যক্তিদের আমাদের সমাজের সামনে তুলে ধরতে হবে, কে কে অপরাধী তার বিচার করতে হবে খুব স্বল্প সময়ের মধ্যে। আমাদের একটা যাত্রীও ফ্রি পয়সায় আপনার বিমানে উঠে না। ভাড়া যা থাকে সেই ভাড়া দিয়েই আমরা বিমানের টিকিট কেটে উঠি এবং আন্তর্জাতিক রুল হিসাবে আমাদের একজন যাত্রীর যা যা প্রাপ্য সেবা সেটা আমাদের নিশ্চিত করার সম্পূর্ণ অঙ্গীকার করতে হবে এবং আমাদের থাকতে হবে। কোনো কারণেই কোনো এক্সকিউজ নাই, কোনো এক্সকিউজ করার মতো না। এটা কোনো ভিক্ষাবৃত্তি না যে আমাকে দয়া করে মাফ করে দেন। আপনি বেতন নিচ্ছেন, আপনার পরিবার চালাচ্ছেন, আপনি গাড়ি বাড়ি পাচ্ছেন, আপনি বিলাসবহুল শীতাতাপ নিয়ন্ত্রিত অফিসে বসে থাকছেন, এগুলি তো কমতি নাই। আর দেশে যদি মনে করেন বাংলাদেশ বিমান লস প্রজেক্ট, তাহলে আপনার ঘর অফিসের এসি বন্ধ করে দেন, আপনি টাই শুটকুট পরা বন্ধ করে দেন, গাড়িতে যাইয়া তেল পোড়া বন্ধ করে দেন, বিলাসবহুল জীবনযাপন বন্ধ করে দেন, আপনার স্যালারি অর্ধেকের চেয়ে কম নেন, অথবা চাকরি যদি না পান, এই দায়িত্ব নিয়ে যদি চাকরি করতে না পারেন, বাড়িতে যাই ঝালমুড়ি বিক্রি করেন, তবু আমরা শান্তি পাবো। আমরা সারা জীবন আর এত অন্যায় এত অত্যাচার আমরা আর মেনে নিতে পারবো না। আমাদের ঘামে ঝরা অর্থ দিয়ে আমরা যখন টিকিট কেটে সঠিকভাবে আমরা একটা নিশ্চিত গন্তব্যস্থানে আমরা পৌঁছতে ব্যর্থ হই বা নিরাপত্তার অভাবে ভুগি, অথবা আমাদের যে সেবার থেকে আমরা নিশ্চিত হতে পারি না, তাহলে সেই বিমান আমরা কিভাবে বিশ্বাস করব? আমি বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে অনুরোধ করব, বাংলাদেশ বিমান যেভাবে হোক আমাদের যাত্রী সেবা নিশ্চিত করতে হবে, টিকিটের সিন্ডিকেট বন্ধ করতে হবে এবং যে সমস্ত কর্মকর্তারা এই সেবা দিতে বা এই দায়িত্ব নিতে ব্যর্থ তাদেরকে সেখান থেকে বহিষ্কার করতে হবে। আর তা যদি না পারে, তাহলে বাংলাদেশ বিমান যদি লস প্রজেক্ট হয়, সবকিছুতে লস প্রজেক্ট হতে হবে। ওই বলাকা ভবনে বৈশা বৈশা আরামে খালি চাকরি করা আর এই দিক দিয়ে লস গোনা আর যাত্রী সেবা না দেওয়া, এটা চলবে না। যদি লস প্রপার্টি হয়
তাহলে পরে আমরা সবাই এটার সাথে অংশীদার হব। তারাও বেতন কম নিবে, তাদের বা অফিসের এসি বন্ধ হয়ে যাবে, গাড়ির তেল পোড়া বন্ধ হয়ে যাবে, বিলাসবহুল বাড়ি অন্যান্য খরচপাতি তারা পাবে না। আমরা না হয় কষ্ট করব দেশের স্বার্থে, কিন্তু বিমান লস হবে, যাত্রী সেবা ঠিক মতন পাবে না, অথচ স্টাফরা সুন্দরভাবে হাজার হাজার কর্মকর্তা কর্মচারী জীবনযাপন করবে, সুন্দরভাবে তারা বেতন নিবে মাস গেলেই, সেটা কিন্তু আর হবে না। আমি বিমান কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করব, আজকে এখনই এবং এই মুহূর্তে সিদ্ধান্ত নেন আপনারা কি করবেন। আপনারা সঠিকভাবে যদি বিমান পরিচালনা করতে পারেন করেন, না পারলে জনসমক্ষে এসে বলেন যে আমি অক্ষম, আমার ক্ষমতা নাই, আমি পারবো না। সরকার অন্য ব্যবস্থা করবে, যোগ্য ব্যক্তিকে সেখানে বসাবে। আমি আশা করি আপনারা আমার কথাগুলি বুঝতে পারছেন। আমরা প্রবাসীদের রক্ত এবং ঘামের অর্জিত পয়সা, এই পয়সা আমরা বৃথা যেতে দেব না। আমরা দেশের উন্নয়নের জন্য আমরা পয়সা উপার্জন করি, দেশের উন্নয়নের জন্য পরিবার পরিজন থেকে আমরা বিদেশ করে আসি। এই উন্নয়ন যদি সঠিকভাবে না হয়ে দুর্নীতিবাজদের পকেটে আমাদের টাকা যায় এবং আমরা যদি সঠিক সেবা সঠিক সুযোগ সুবিধা আমরা না পাই, তাহলে অবশ্যই আমরা বাধ্য হব এই রেমিটেন্সের উপর আঘাত আনতে। আমরা কিন্তু ঘরে বসে থাকবো না, আপনাদের এই অন্যায় অত্যাচার আমরা মানবো না। আর নতুন প্রজন্মের এই সমস্ত ছাত্র জনতা এখন আর সেই অন্যায় আর এখন মেনে নেবে না। তাদের যে অর্জিত যে বিপ্লব, যে অর্জিত যে নতুন বাংলাদেশ, তারা অবশ্যই এগুলি পরিবর্তন করবে। আপনারা সবাই নিজেকে সচেতন করুন এবং মাতৃ সেবা অর্থাৎ দেশকে সেবা দেওয়ার চেষ্টা করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা যে যেখানে আছেন তারা সবাই নিরাপদে থাকবেন এবং নিজেকে সুরক্ষিত রাখবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।